বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বুধবার 10 মার্চ, 25 ফাল্গুন এবং ফেরসি 20 এসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে আমাদের লাইভ স্টুডিও থেকে সরাসরি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে শুনবেন ব্রিটেনের রাজ পরিবারের বর্ণবাদী আচরণ ফাঁস হওয়ার পর রানী এলিজাবেথের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে করোনার তীব্রতা কমতে থাকায় বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। তবে সংশ্লিষ্টরা বলছেন বিদেশ ফেরত অনেকে কষ্টে আছেন। এ সম্পর্কে ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন। এরপর রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। তারপর থাকবে কথাবার্তা। প্রান্তিক আয়োজনে শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকা মধ্যপ্রাচ্যে ইরানকে প্রতিহত করতে চায় বলে তেহরানের মন্তব্য। ওয়াশিংটনকে অবিলম্বে পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান রাবির। ইরানের বিরুদ্ধে বাইডেনের প্রথম নিষেধাজ্ঞায় আইআরজিসির 2 কর্মকর্তার নাম। ইরান ছাড়া কেউ পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেনি বলে জারিফের মন্তব্য। বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, 28 জন আটক, 144 ধারা জারি, পরিস্থিতি থমথমে। এবং ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মনোনয়ন জমা দিলেন মমতা। মুখ্যমন্ত্রী ইচ্ছে করে নন্দীগ্রামকে অবহেলা করেছেন বলে দাবি শুভেন্দুর। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেন দেহকান বলেছেন, মধ্যপ্রাচ্যে গোলযোগ ও সহিংসতা জিইয়ে রাখা আমেরিকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এবং যুদ্ধ চালু থাকলেই এ অঞ্চলে আমেরিকার স্বার্থ রক্ষিত হয়। তিনি বার্তা সংস্থা ইরান প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন। ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী দেহকান বলেন, মার্কিনীরা পশ্চিম এশিয়ার ভূ রাজনীতি উলটপালট করে দিতে চায়। তারা গোলযোগকে উপলক্ষ করে
এ অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতিকে বৈধতা দেওয়ার লক্ষ্যে এখানে পরিকল্পিতভাবে সহিংসতা বাঁধিয়ে রাখতে চায়। জেনারেল দেহকান আরও বলেন, আমেরিকার এসব জঘন্য কাজের অন্যতম লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করা। তিনি বলেন, আজ ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষ মধ্য এশিয়ায় আমেরিকা ও তার তাবেদার বাহিনীর মোকাবেলায় শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। মার্কিন সরকারকে অবিলম্বে ও নিঃশর্তভাবে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানিয়েছে ইরান। ইরান সরকারের মুখপাত্র আলী রাবেই বলেছেন, আমরা আমেরিকার নতুন সরকারকে অবিলম্বে ও নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসার এবং কূটনীতির পথকে এর চেয়ে বেশি জটিল না করার আহ্বান জানাচ্ছি। তিনি মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। রাবি পরমাণু সমঝোতাকে গত কয়েক দশকে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, বিশ্বের বহু দেশ আন্তরিক সদিচ্ছা নিয়ে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ইরান বিশ্বাস করে খুব শিগগিরই এই প্রচেষ্টা সফল হবে, কারণ একমাত্র এটিকে রক্ষা করার মাধ্যমে বিশ্বে শান্তি ধরে রাখা সম্ভব এবং বিশ্বের সব দেশের স্বার্থ এই সমঝোতার মধ্যে নিহিত রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির 2 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ইরানের বিরুদ্ধে এটি প্রথম নিষেধাজ্ঞা। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা আইআরজিসির কর্মকর্তা আলী হেম্মাতিয়ান ও মাসুদ সফদারির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 2 কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের হাস্যকর অভিযোগ আনা হয়েছে। ইরানের 2 কর্মকর্তার বিরুদ্ধে এমন সময় এই নিষেধাজ্ঞা আরোপ করা হলে যখন নয়া মার্কিন সরকার কিছুদিন আগেই তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির ব্যর্থতা স্বীকার করেছে। জো বাইডেন ক্ষমতায় আসার পর পরমাণু সমঝোতায় ফিরবেন বলে ঘোষণা দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেননি, বরং নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা শুধুমাত্র ইরান বাস্তবায়ন করেছে, এছাড়া অন্য কোনো স্বাক্ষরকারী দেশ এই সমঝোতা বাস্তবায়ন করেনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। জারিফ বলেন, আমেরিকা এবং পরমাণু সমঝোতায় সই করা অন্য দেশগুলোর উচিত লোক দেখানো কথাবার্তা না বলে তাদের দায়িত্ব পরিপূর্ণ করা এবং এই আশ্বাস দেয়া যাচ্ছে যে ইরানও অনুরূপ পদক্ষেপ নেবে। তিনি পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে আমেরিকা এবং ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষের জের ধরে 28 জনকে আটক করেছে পুলিশ। কোম্পানিগঞ্জ থানার এসআই জাকির হোসেন বাদী হয়ে 98 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। ক্ষমতাসীন আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে 28 জনকে আটক করেছে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় 144 ধারা বহাল রয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি, পুলিশের কাজে বাধা এবং হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। কোম্পানিগঞ্জ থানার উপপরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে আজ দুপুরে 58 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করে এই মামলাটি রুজু করেছেন। উল্লেখ্য, মাত্র 3 সপ্তাহের ব্যবধানে গতকাল মঙ্গলবার নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাটে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে নিহত হয় আলাউদ্দিন নামে 22 বছরের ছাত্রলীগ নেতা। মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত আওয়ামী লীগের এই 2 পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও মুহুর্মুহু গুলিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো বসুরহাট বাজার। এ সময় সংঘর্ষে ওসি মীর জাহিদুল হক রনি এবং 5 পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 10 জন। তাদের মধ্যে জাকির হোসেন হৃদয় নামে
একজনের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ অপর 9 জন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত 19 ফেব্রুয়ারি দুপক্ষের সংঘর্ষে সাংবাদিক বোরহানুদ্দিন মোজাক্কের গুলিবিদ্ধ হয়ে মারা যান। এদিকে প্রশাসনের জারি করা 144 ধারার প্রেক্ষিতে আজ সকাল থেকে বসুরহাট পৌরসভা এলাকায় টহল দিচ্ছে র্যাব এবং পুলিশের সদস্যরা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ arstoday.com/bn। ফিরছি সংবাদে। নয়াদিল্লির ইসরায়েলি দূতাবাসের সামনে একটি হাত বোমা বিস্ফোরণের জন্য ইরানকে দায়ী করে যে খবর বেরিয়েছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। নয়াদিল্লিস্থ ইরান দূতাবাস মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করে বলেছে, ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার অশুভ উদ্দেশ্যে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। রোববার ভারতের কোন কোন গণমাধ্যম এমন দাবি প্রকাশ করে যে ইহুদিবাদী ইসরায়েলি দূতাবাসের সামনে যে ছোটখাটো একটি বিস্ফোরণ হয়েছে তার সঙ্গে ইরান জড়িত। গত 29 জানুয়ারি নয়াদিল্লিস্থ ইসরায়েল দূতাবাসের প্রায় 50 মিটারের মধ্যে একটি হাতবোমা বিস্ফোরিত হয়। এতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও দূতাবাস ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কেউ আহত হয়নি। নয়াদিল্লিস্থ ইরান দূতাবাস টুইটারে প্রকাশিত বিবৃতিতে আরও বলেছে, ওই বিস্ফোরণের কারণ ও এর প্রকৃত হোতাদের চিহ্নিত করার জন্য ভারত সরকার যে চেষ্টা চালাচ্ছে তার প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়নপত্র পেশ করেছেন। মনোনয়নপত্র জমা দিয়ে মমতা বলেন, তিনি নিজের নাম ভুললেও নন্দীগ্রামকে কখনো ভুলে যাবেন না। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়নপত্র পেশ করেছেন। আজ বুধবার হলদিয়ায় মহকুমা প্রশাসকের দপ্তরে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন পেশের পরে মমতা বন্দ্যোপাধ্যায় জয় সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি স্যালুট করছি এই কারণে যে আমি অনেক সময় বলি ভুলতে পারি নিজের নাম, ভুলবো না নন্দীগ্রাম। নন্দীগ্রামের আরেক নাম সংগ্রাম। সংগ্রাম। As a commoner, I am contesting this time from Nondigram, and I hope Nondigram people will be very happy এবং they will vote for me. আজ মনোনয়নপত্র জমা দেওয়ার আগে একটি পদযাত্রা করে মহকুমা প্রশাসকের দপ্তরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় কয়েক হাজার কর্মী সমর্থক তার সঙ্গে পা মেলান। এরপরে মহকুমা প্রশাসকের দপ্তরে সমস্ত নিয়মাবলী মেনে মনোনয়ন পেশ করেন মমতা। এদিন মনোনয়নের সময় তার পাশে দেখা যায় তৃণমূলের অপর শীর্ষ নেতা সুব্রত বক্সিকে। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। তিনি মমতার নির্বাচনী এজেন্ট হয়েছেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, মমতা ইচ্ছে করেই নন্দীগ্রামকে হিংসা করেছেন। তিনি আজ বলেন, নন্দীগ্রামের উন্নতি হলে তার কৃতিত্ব আমি পেতাম, সেজন্যই নন্দীগ্রামকে অবহেলা করা হয়েছে। রাজ্যের সাবেক তৃণমূল নেতা ও মন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি দল ও মন্ত্রিত্ব ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে তিনি লড়বেন। বিজেপির পক্ষ থেকে তিনি প্রার্থী হয়েছেন। এর ফলে রাজ্যে মোট 294 আসনের মধ্যে ওই কেন্দ্রটি সবার নজরে রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশের নিরাপত্তা পরিস্থিতি খুবই অস্থিতিশীল ও অনিশ্চিত, সেজন্য যে কোনো হুমকি মোকাবেলায় চীনা সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। মঙ্গলবার সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে একটি প্যানেল আলোচনায় প্রেসিডেন্ট শি জিনপিং কথা বলেন। তিনি বলেন, কঠিন ও জটিল পরিস্থিতিতে টিকে থাকা এবং লড়াই করার জন্য পুরো সামরিক বাহিনীকে সক্ষমতা তৈরি ও যুদ্ধ প্রস্তুতির মধ্যে একটি সমন্বয় গড়ে তুলতে হবে। শি জিনপিং আরও বলেন, দেশের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা এবং একটি আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাওয়ার জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ ও শক্তিশালী
যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ইরানের ফার্স বার্তা সংস্থা এ খবর দিয়েছে। তার শ্বশুর সৌদি নিরাপত্তা সংস্থাকে না জানিয়ে আমেরিকার একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠকের পরে নির্দেশ জারি করা হয়েছে। তবে ঠিক কবে থেকে তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন তা সুস্পষ্ট নয়। মাসুর বিন আব্দুল আজিজ হচ্ছেন যুবরাজের স্ত্রী সারার বাবা। একই সঙ্গে তিনি বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজের সৎ ভাই। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, আমরা আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। ব্রিটেনের সরকার বিশ্বের নানা দেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে মরলীপনাসুলভ আচরণ করে আসলেও দেশটির রাজপরিবারে মানবাধিকার বিরোধী আসল চরিত্র ও চেহারা ফাঁস হয়েছে। আজকে দৃষ্টিপাতের প্রথমেই এ বিষয়ে ব্রিটেনের রানীর প্রতিক্রিয়া শুনুন। আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ। ব্রিটেনের সরকার বিশ্বের নানা দেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে মরলীপনাসুলভ আচরণ করে আসলেও দেশটির রাজ পরিবারেরই মানবাধিকার বিরোধী আসল চরিত্র এবং চেহারা ফাঁস হয়েছে। সম্প্রতি ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল রাজপরিবারের বর্ণবাদী আচরণ সম্পর্কে এক সাক্ষাৎকারে বলেছেন, অনাগত সন্তানের ত্বকের রং নিয়েও রাজপরিবারের সদস্যরা তাকে কথা শুনিয়েছেন এবং তিনি আত্মহত্যার চিন্তাও করছিলেন। রাজপরিবারের সিনিয়র সদস্যরা হ্যারির পরিবারের প্রতি উদাসীন ও মিথ্যাচারে জড়িত এমন অভিযোগ তুলে মেগান বলেছেন, মানসিক সংকটের সময় তাকে সাহায্য করতেও অস্বীকৃতি জানানো হয় ও মিথ্যা অভিযোগ তোলা হয়। মেগান বলেন, তাকে বলা হয়েছিল ত্বকের রঙের কারণে তার সন্তান আর্চিকে রাজকীয় খেতাব দেয়া হবে না। মেগানের এইসব বক্তব্যের পর ব্রিটেনের রানী বলেছেন, হ্যারি ও মেগানের গত কয়েক বছরের সংকটময় অবস্থার ব্যাপারে গোটা রাজপরিবারই অসন্তুষ্ট। তিনি ঘরোয়া পরিসরেই এ সংকট সমাধানের কথা বলেছেন। এই আধুনিক যুগেও গণতন্ত্রের দাবিদার ব্রিটেনে বিলাসবহুল রাজতন্ত্র কেন থাকবে ও এই বিলাসী রাজপরিবারের পেছনে কেন দেশটির সরকার ও জনগণের বিপুল অর্থ অপচয় করা হচ্ছে, এসব প্রশ্ন নিয়ে ব্রিটিশ জনগণের এক বড় অংশেই ব্যাপক ক্ষোভ রয়েছে। ব্রিটেনের রাজপরিবার সেদেশের রাজনীতি সহ সার্বিক নীতিতে গোপনে ব্যাপক হস্তক্ষেপ করে থাকে বলেও অভিযোগ রয়েছে। এখন এই ব্রিটিশ রাজপরিবারের নানা অনাচার আর অবিচারের বিরুদ্ধে মুখ খুললেন খোদ রাজপরিবারেরই শীর্ষস্থানীয় সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মেগানের বক্তব্য প্রসঙ্গে বলেছেন, ব্রিটেনের এলিট শাসক শ্রেণী এমনই যে তারা না চাইলে দেশটির সবচেয়ে সুরক্ষিত পরিবারের সদস্যরাও নিরাপত্তাহীনতা অনুভব করেন। এটি দেশটির জন্য এক কলঙ্ক এবং বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে বড় ধরনের ধস। ব্রিটেনের রাজপরিবারও যে সুনির্দিষ্ট কোনো আদর্শবাদী বা পারিবারিক ন্যায় নীতি মেনে চলে না, এখন তা সবার কাছে স্পষ্ট। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। করোনার তীব্রতা কমতে থাকায় বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়ছে। এ বিষয়ে এবারে শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন। বিশ্বব্যাপী করোনা মহামারীর তীব্রতা কমতে থাকায় বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক কর্মসংস্থানের হার
ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এক বৈঠকে এ তথ্য জানানো হয়। সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, করোনা প্রকোপের তীব্রতার মাঝে গত বছরের জুলাইয়ে বিদেশে কর্মসংস্থান হয়েছিল মাত্র 16 জন বাংলাদেশের। এরপর ক্রমে ক্রমে তা বাড়তে থাকে। গত বছর ডিসেম্বরে বিদেশে কর্মী পাঠানো হয়েছিল 28,398 জন, আর চলতি বছরের জানুয়ারিতে 36,732 জনের বিদেশে কর্মসংস্থান হয়েছে। ফেব্রুয়ারিতে এই সংখ্যা দাঁড়ায় 49,552 জনে। উল্লেখ্য, বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনকারী অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান। তবে করোনা মহামারীর কারণে এই খাতে ব্যাপক বিপর্যয় নেমে আসে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2020-21 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে প্রবাসীরা সব মিলিয়ে $1,668 কোটি দেশে পাঠিয়েছেন। এ প্রসঙ্গে বিদেশ ফেরত প্রবাসীদের কল্যাণে নিয়োজিত বেসরকারি সংস্থা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর দ্য রাইটস অফ বাংলাদেশি ইমিগ্রেন্টস বা ওআরবি এর পরিচালক জাসিয়া খাতুন রেডিও তেহরানকে বলেন, আমাদের অভিবাসীরা করোনাকালীন সময়ে বিভিন্ন দেশে তারা কিন্তু তাদের বেতন থেকেও বঞ্চিত হয়েছে। আমরা যেটাকে আমাদের ভাষায় ওয়াইস থেফট বলে থাকি। তো দেখা গেছে যে আপনার অনেকেই হচ্ছে যে কি বলে তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, তাদের পুরো বেতনও তারা পায়নি, কারণ যে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, কাজ নাই। তিনি আরো জানান, সরকার এদের জন্য যথেষ্ট আন্তরিকতা দেখালেও কাজের ক্ষেত্রে সমন্বয়হীনতা রয়েছে। করোনাকালীন সময়ে আমাদের অভিবাসীরা যে ফেরত এসেছেন তাদের জন্য যে সরকারের উদ্যোগের জায়গাটায় ওই জায়গাটা একটু সমন্বয়হীনতা আছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি যে কোঅর্ডিনেশনের অভাব। বিদেশ ফেরত বাংলাদেশিদের ওপর পরিচালিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর এক সাম্প্রতিক জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, করোনার প্রভাবে বিদেশ থেকে আসা প্রবাসীরা দেশে কর্মসংস্থান খুঁজে নিচ্ছে ধীরে ধীরে। তবে এখনো তারা অর্থনৈতিক ঝুঁকির মধ্য দিয়েই যাচ্ছে। পুরনো ঋণ শোধ করতে গিয়ে নতুন করে দেনায় জড়াচ্ছেন ফেরত আসা প্রবাসীরা। এদিকে গতকাল সংসদীয় বৈঠকে জানানো হয়, করোনায় ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ ফেরত কর্মীদের এবং প্রবাসে করোনায় মৃত কর্মীদের পরিবারের সদস্যদের প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিনিয়োগ ঋণ বা বিশেষ পুনর্বাসন ঋণ প্রদানের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।